আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য মানবেন্দ্র পালের লেখা গল্প লাশ। আজকের গল্পটি আমরা নিয়েছি মানবেন্দ্র পালের ভৌতিক অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে লাশ। এখন এই অবসরপ্রাপ্ত অলস দিনগুলিতে বসে বসে পিছনের ব্যস্ত দিনগুলির কথা ভাবি। সবচেয়ে বেশি নাড়া দেয় বুলবুলিতলায় থাকার সময় সেই ভয়ঙ্কর দিনটির কথা। কেন যে সেদিন তাড়াতাড়ি বুলবুলিতলা থেকে পালিয়ে আসতে হয়েছিল সে কথা এর আগে কোনোদিন কাউকে বলিনি নিজের লজ্জা প্রকাশ হয়ে যাবার ভয়ে। কেউ হয়তো ভাবতে পারে আমি খুব ভীতু ছিলাম, কিংবা কুসংস্কারাচ্ছন্ন সেকালের কোনো এক গ্রামে থাকতে থাকতে আমিও বুঝি তাদেরই মতো যুক্তি বিজ্ঞান সাহসের পরিমণ্ডল থেকে দূরে ছিটকে পড়েছিলাম। আসলে এসব কিছুই নয়। সব ঘটনা শুনে তোমরাই বিচার করে দেখো আমি কুসংস্কারাচ্ছন্ন বা ভীতু ছিলাম কিনা। মানুষের কত বিচিত্র রকমের জীবিকা আছে তা ভাবতে গেলে অবাক হতে হয়। আমার লেখাপড়া তেমন উঁচু মানের ছিল না। কোনো রকমের স্কুলের গণ্ডিটা পেরিয়েছিলাম। এই অল্প বিদ্যা নিয়ে কলকাতা তো দূরের কথা, আমার গ্রামের বাইরে কোনো শহরে গিয়ে চাকরি জোটানো কঠিন ছিল। হাতের তেমন কাজও জানা ছিল না যা দিয়ে অর্থোপার্জন করতে পারি। তবে আমার 20-21 বছর বয়স থেকে ছবি তোলার নেশা ছিল, আর অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরাও কিনে ফেলেছিলাম। সেটা সঙ্গে নিয়ে মাঠে জঙ্গলে ঘুরে বেড়াতাম। ভালো স্পট পেলে ফটাফট ছবি তুলতাম। এইভাবে আমাদের গ্রামে আমি একমাত্র ভালো ছবি তুলতে পারি এমনই একটা খ্যাতি রটে গিয়েছিল। তবে আমার 2 পয়সা রোজগারের যে সুবিধা হয়েছিল তা মোটেই নয়। কেননা আমাদের এখানে পয়সা খরচ করে শুধু শুধু কেউ ছবি তুলতে চাইবে না। তবে একটা ব্যাপারে প্রায় আমার ডাক পড়ত, সেটা হচ্ছে মরার ছবি তোলা। সকলেই জানেন যে মানুষ সারা জীবনে একটি ছবিও তোলেনি, মৃত্যুর পর অন্তিম যাত্রার আগে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদের প্রিয়জনটির স্মৃতি হিসেবে একটি ছবি তুলে রাখতে চায়। কিন্তু আমাদের গ্রামে সে সময় ছবি তোলার সুবিধা ছিল না। তাই স্মৃতি রক্ষার জন্য মৃতের 2 পা আলতায় মাখিয়ে সাদা কাগজে ছাপ তুলে তারপর সেটা বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখা হতো। কিন্তু পায়ের ছাপার ছবি তফাৎ অনেক। তারপর আমার গ্রামের আশেপাশের লোকেরা কেমন করে আমার সন্ধান পেল জানি না। যখনই আমার বাড়ির কাছ দিয়ে মরা নিয়ে যেত, কেউ একজন আমার বাড়িতে এসে হাঁকডাক করত যেন এক্ষুনি একবার ক্যামেরা নিয়ে শ্মশানে চলে আসি। আমি আর দেরি না করে তখনই শ্মশানে চলে যেতাম, কেননা শ্মশানে গিয়ে মরার ছবি তুললে ভালো টাকা পাওয়া যেত। দিনের বেলা একরকম চলত, কিন্তু রাতের বেলা হলেই মুশকিল হতো আলো নিয়ে। তখনও আমাদের এখানে ফ্ল্যাশে ছবি তোলার ব্যবস্থা ছিল না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শ্মশানঘাটে শুধু বাঁশের ডগায় বেঁধে একটি ডে লাইট ঝুলিয়ে রাখা হতো। তাতে ছবি তোলা যেত না। অগত্যা একটা মরাও যেন বাদ না পড়ে সেজন্য কলকাতা থেকে ফ্ল্যাশ বাল্ব নিয়ে এলাম। এখন রাতে মরা এলেও ছবি তুলতে অসুবিধা হয় না। মরার ছবি তুলে বেশি টাকা উপার্জনের নেশা ক্রমে বাড়তে লাগলো। অনেক রাত পর্যন্ত ঘুম আসতো না। এই বুঝি একটা মরা চলে গেল। দূরে হরিবোল শুনলেই তাড়াতাড়ি বিছানায় উঠে বসে থাকতাম, যেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারি। মরাটা চলে যাবার আগেই সব যাত্রীদের সঙ্গের কেউ একজন হাঁক দিত, সরকার বাবু, ক্যামেরা নিয়ে চলে আসুন। যাই বলেই পরনের লুঙ্গি গেঞ্জি বদলে ধুতি শার্ট পরে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম।
শ্মশানঘাটে গিয়ে ছবি তুলে আমার ফি গুনে নিয়ে চলে আসতাম। তবে বেশি রাত হলে একা একা ফিরতে সাহস হতো না। বাকি রাতটুকু শ্মশানে বটগাছের তলায় মৃতদেহের রেজিস্টার রাখেন যিনি, তার ঘরে গল্প করে কাটিয়ে দিতাম। এইভাবে রাত বিরেতে ঘুম থেকে উঠে সাইকেল চালিয়ে শ্মশানঘাটে গিয়ে ছবি তুলতে, এমনকি শ্মশানে রাত জাগতে কষ্ট হলেও তা গায়ে মাখতাম না। মনকে বোঝাতাম টাকা রোজগার করতে গেলে অনেক কষ্ট করতে হয়, তবু তো এ আমার নিজের দেশ। শ্মশানঘাটটা সম্বন্ধে কিছু কিছু দুর্নাম শোনা গেলেও নিজের দেশের শ্মশান বলে ভয় করত না। কিন্তু গিন্নিকে নিয়ে মুশকিলে পড়লাম। তিনি ঘুম কাতুরে, পাতা বিছানা পেলেই একবার গা গড়িয়ে নিতেন। বিছানায় গা ফেলা মানেই সঙ্গে সঙ্গে ঘুম, আর ঘুমের ব্যাঘাত কিছুতেই সহ্য করতে পারতেন না। ফলে রাত্রে ডাকতে এলে তিনি খুব বিরক্ত হতেন। বিরক্ত হবারই কথা, অত রাত্রে আমি বেরিয়ে এলে তাকেই উঠে দরজা বন্ধ করতে হতো। সে এক বিড়ম্বনা। বিশেষত শীতকাল হলে তো কথাই নেই। তার উপর আছে ভয়। দূর থেকে হরিবোল শুনলেই তিনি ছেলে মানুষের মতো কানে আঙুল দিয়ে বালিশে মুখ গুজে উপুর হয়ে শুয়ে থাকতেন। আমি বেরিয়ে গেলে একা ঘরে ওর যে কী অবস্থা হতো তা ভাবা যায় না। শেষ পর্যন্ত গৃহিণী অত্যন্ত বিরক্ত হয়ে আমাকে রাত্রে মরার ছবি তুলতে বারণ করলেন। বললেন, কটা টাকার জন্য অত রাতে শ্মশানঘাটে ছবি তুলতে যাও, তাতে আমার ভালো লাগে না, ও তুমি ছেড়ে দাও। বললাম, 2 টাকা বেশি রোজগার হয়। অত লোভ করো না, দিনে যা রোজগার হয় তাই ভালো। শেষে রাত্রে শ্মশানে মশানে গিয়ে কি হতে কি হয় কে বলতে পারে। তাছাড়া ওই কাপড়েই শ্মশান থেকে বাড়ি এসে ঢোকো, বিছানায় বসো। মাগো, আমি তাকে কত বোঝালাম। বললাম, শ্মশানে গিয়ে আমি তো মরা ছুঁই না। যেখানে রাত কাটাই সেটা রেজিস্টার বাবুর ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষটিও ভালো, পূজা আচ্চা করেন, দিনরাত ওই ঘরে পড়ে আছেন। স্ত্রী মুখ ঝামটা দিয়ে বললেন, লোকটার বউ ছেলে সংসার নেই বোধহয়, তাহলে আর কি সেখানে গিয়ে থাকো গে। ঠিক এই কথাটাই একদিন বললেন রেজিস্টার বাবু। কি দরকার সরকার বাবু শুধু শুধু স্ত্রীর মুখ ঝামটা খেয়ে? আপনি বিছানাপত্র নিয়ে আমার এখানেই চলে আসুন, দিব্যি থাকবো দুজনে। সামনেই তো শান্তি হোটেল, দেখবেন খেয়ে দিয়ে দুয়েতেই শান্তি, বাড়ির চেয়ে বেশি শান্তি মশাই। ভেবে দেখলাম রেজিস্টার বাবু মন্দ বলেননি। তবে আহা, এর মধ্যে আবার তবে কিন্তু আসছে কেন? বললাম, অনেককাল একসঙ্গে আছি তো, হঠাৎ চিরকালের মতো একেবারে ছাড়াছাড়ি ও সহ্য করতে পারবে না। কি মুশকিল, চিরকালের মতন বলছেন কেন? একেবারে ছাড়াছাড়ির কথাই বা উঠছে কেন? ভালো না লাগলে পুনর্মূর্ষিক ভব, আবার আগের মতন সংসারী হয়ে পড়বেন। আর একেবারে ছাড়াছাড়ি হবে কোন দুঃখে? সকালে এক ফাঁকে টুক করে বাজার করে বাড়িতে তো দিয়েই আসতে হবে। না না, ভাববেন না, সকালে বড় একটা মরা আসে না। একটু থেমে বললেন, আর সহ্য করতে পারবেন না বলছেন? জানেন না, স্ত্রীরা স্বামীর না থাকা বরঞ্চ হাসি মুখে সহ্য করতে পারে, কিন্তু ঘুমের ব্যাঘাত পারে না। একটু ভেবে বললাম, তাছাড়া অন্য একটা প্রবলেমও আছে। আবার কি? আমার স্ত্রী রাতে একলা শুতে পারে না, বিশেষ করে জোরে হরিবোল দিয়ে মরা নিয়ে গেলে। কি আশ্চর্য, একলা শোবেন কেন? আপনার একটা শ্যালিকা আছেন না? তা আছে। তবে আর কি, ওরা দুজনে শোবেন। সেই মতো স্ত্রীকে প্রস্তাব দিতে তিনি বললেন, রাত দুপুরে একা সাইকেলে শ্মশানে যাওয়ার চেয়ে ওখানে থাকা ভালো। রেজিস্টার বাবু মদ টদ খায় না তো? বললাম, না, ওসব নেশা ওর নেই। শ্মশান বৈরাগ্য বলে একটা কথা অনেক দিন থেকে শুনে আসছি, কিন্তু জিনিসটা যে কি তা বুঝতাম না। আজ প্রায় 15 দিন হলো শ্মশানেই বসবাস করা শুরু করেছি। এখানে তার সঙ্গে থাকায় আমার চেয়ে রেজিস্টার বাবু যে বেশি খুশি তা ওর হাসি হাসি মুখ দেখলেই বোঝা যায়। ঘরটি মাঝারি সাইজের, একদিকে একটা চৌকি, সেখানে তার বিছানাটি গোটানো। শোবার সময় বিছানাটা পেতে নেন। এপাশে আমার জন্য একটা আম কাঠের চৌকি কেনা হয়েছে। বিছানাপত্র গৃহিণী নিখুঁতভাবে গুছিয়ে দিয়েছেন।
মনে হয় যাতে আমি অসুবিধার অজুহাতে হুটহাট করে বাড়ি না চলে আসি। আমি বোধহয় একটু কুড়ে টাইপের। রোজ শোবার সময় বিছানা পাতা, আবার ঘুম থেকে উঠে বিছানা গুটিয়ে রাখা, এত পরিশ্রম আমার পোষায় না। দরজা দিয়ে ঢুকতেই সামনে একটা টেবিল আর মুখোমুখি দুটো চেয়ার। টেবিলে রেজিস্ট্রারবাবুর খাতাপত্র আর ফাইল। তিনি প্রায় সারাদিন টেবিলের সামনে চেয়ারে বসে থাকেন, যেন অফিসের ডিউটি দিচ্ছেন। ঘরের এক কোণে লণ্ঠন। সন্ধে হলেই অন্ধকার করে আসত। লণ্ঠনের পাশে একটা জলচৌকিতে দেশলাই, যেন আলো জ্বালবার সময় অন্ধকারে দেশলাই খুঁজতে না হয়। আমার বিছানার গায়েই উত্তর দিকে একটা জানলা। সেই জানলা দিয়ে কিছু দূরে গঙ্গা দেখা যায়। কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখব কি? অল্প দূরেই পাঁচিল ঘেরা শ্মশান, বুলবুলিতলার বহু পরিচিত শ্মশান। দূর দূর গ্রাম থেকে লোকে মরা নিয়ে আসে দাহ করার জন্য। ফলে দিনে অনেক কটা মরা পোড়ে। পোড়ার কটু গন্ধ আর ছাই উড়ে আসে জানলা দিয়ে। এটা আমার কাছে খুব অস্বস্তিকর। আমি অনেক রকম মৃতদেহের ছবি তুলেছি বটে, কিন্তু শ্মশানের এরকম নিকট প্রতিবেশী হয়ে দিন কাটাতে হয়নি। আরও অস্বস্তিকর পিছনের ঝাঁকড়া বটগাছটা। তার ডালে ডালে আবার শকুন বসে থাকে। সমস্ত পরিবেশটাই যেন কেমন কেমন। এরই মধ্যে সব যাত্রীরা হরিধ্বনি দিয়ে মরা নিয়ে আসে। প্রথমেই নামায় অফিস ঘরের সামনে। একজন একটা স্লিপ হাতে নিয়ে অফিস ঘরে এসে ঢোকে। রেজিস্ট্রারবাবু স্লিপটা ভালো করে দেখেন। ওটাই আসল, ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেট। তারপর কতগুলো মামুলি প্রশ্ন করে, মৃতের নাম ধাম রেজিস্টারে এন্ট্রি করে। তারপর হয়তো ছবি তোলার কথা হয়। রেজিস্ট্রারবাবু আমাকে দেখিয়ে দেন, হেসে বলেন, আপনাদের সুবিধার জন্য আমি ওকে এখানে এনে রেখেছি। ছবি তুলে দিই, নোট গুনে নিই। 3 দিন পর কপি নিয়ে যেতে বলি। একটা মরার পর আবার কখন মরা আসবে তার ঠিক নেই। এই সময়টা অখণ্ড অবসর। বিছানায় পা তুলে বসে উত্তর দিকের খোলা জানলা দিয়ে চোখ মেলে দিই। হু হু করে তা দিয়ে হাওয়া এসে ঢোকে, গা জুড়িয়ে যায়। গঙ্গার ওপারটা ফাঁকা, কিছু উদ্বাস্তুর বাসা। দেখি গরু চড়ছে, নদীতে 2-3টে নৌকো। মনটা কেমন উদাস হয়ে যায়। এই উদাস ভাবটা বেশি হয় বিকেল বেলায়। একটা দিন শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জীবন থেকে যেন খসে পড়ল একটি তারা। তখনই মনে হয়, সংসারে কে কার, সব শূন্য। জানি না একেই কি বলে শ্মশান বৈরাগ্য। গতকাল থেকে শুনছি ঘাটে একটা মরা এসে লেগেছে। কি সর্বনাশ, কার মরা? রেজিস্ট্রারবাবুকে জিজ্ঞেস করলাম। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, কে জানে, অমন নাম ঠিকানাহীন কত মরাই তো ভাসতে ভাসতে এসে লাগে, বিশেষ করে বর্ষার সময়, গঙ্গা যখন ফুলে ফেপে ওঠে। আশ্চর্য মানুষ তো। কোন দেশের কোন পরিবারের কার প্রাণের ধন মরে গেল, মুখে একটু আগুন পেল না, ভাসতে ভাসতে চলেছে এঘাট থেকে ও ঘাটে। দুঃখের ব্যাপার, কিন্তু রেজিস্ট্রারবাবুর দুঃখবোধ নেই। কেমন সহজে বলে দিল অমন নাম ঠিকানাহীন কত মরাই তো এসে লাগে। আচ্ছা, মরার হিসেব রাখতে রাখতে লোকটা কি একেবারে পাথর হয়ে গেছে? একদিন বিকেলে ওকে ওর বাড়ি ঘরের কথা জিজ্ঞেস করেছিলাম। জানলাম হুগলিতে ওর বাড়ি। সেখানে স্ত্রী পুত্র কন্যা আছে, ভালোই আছে, কিন্তু ওকে কোনোদিন স্ত্রী পুত্রদের কাছে যেতে দেখলাম না। কোনোদিন এতটুকু মন খারাপ করতে দেখলাম না। জিজ্ঞেস করলে বলেন, এখানে কাকে বসিয়ে যায়, সরকারি হিসেব তো। তা বলে বাড়িতে কে কেমন আছে খবর নেবেন না? উনি নিশ্চিন্তে উত্তর দিলেন, খবর তো পাই। বলেই ড্রয়ার থেকে মোটা সুতো বাঁধা একগোছা পোস্টকার্ড বের করে দেখালেন। পরের চিঠির প্রতি আমার আগ্রহ নেই, আমি শুধু ঠিকানাটা দেখলাম। শ্রীযুক্ত নরেন্দ্রচন্দ্র মল্লিক, শ্মশানঘাট, বুলবুলিতলা, জেলা বর্ধমান। এই ঠিকানা, আর কিছু নয়, শুধু শ্মশানঘাট
তাহলে আমারও বর্তমান ঠিকানা কি শ্মশানঘাট? সারাদিনে অনেকবারই ঘাটে এসে লাগা সেই পরিচয়হীন মৃতদেহটার কথা মনে হলো। কি হতভাগ্য ওই বেওয়ারিশ দেহটির মালিক। এই যে শ্মশানঘাটে এসে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে বেঞ্চির উপর বসে আছি, কখন মরা আসবে, কখন ছবি তুলব, কিন্তু ভেসে আসা মৃতদেহটির ছবি কেউ তুলবে না, কেউ তুলতে বলবেও না। পুলিশ যদিও তোলে তবে তা তদন্তের জন্য, বাড়িতে স্মৃতি হিসেবে রাখার জন্য নয়। কি দুর্ভাগ্য বেচারির। পরের দিনও শুনলাম মৃতদেহটি ঘাটে ঠেকে রয়েছে। বললাম, একটা নামধামহীন মরা আজ 2 দিন ধরে ঘাটে এসে পড়ছে, পুলিশ খোঁজ করবে না? পুলিশ? অবাক হলেন রেজিস্ট্রার বাবু। এ অঞ্চলে পুলিশের টিকি দেখা যায় না। অবশ্য গ্রামের মধ্যে খুন খারাপি হলে তখন শহর থেকে জিপ হাঁকিয়ে বড়বাবু সদল বলে আসেন। বললাম, গ্রামে খুন খারাপি হলে তবে তদন্ত, আর জলে ভেসে এলে সেই লাশের তদন্ত হবে না? রেজিস্ট্রার বাবু বললেন, কে আর শুধু শুধু খোঁচাতে যায়? তাছাড়া আগেই তো বলেছি, বানে বন্যায় অমন কত লাশ আসে, কে তার ঠিকুচি গোষ্ঠীর খোঁজ রাখতে যায় বলুন? মনে মনে বললাম, তা বটে। বাড়িতে ডাক্তার বদ্যির চিকিৎসার মধ্যে ওষুধপত্র খেয়ে মরার মধ্যে যে কৌলিন্য আছে, জলে ভেসে আসা লাশের তা তো থাকতে পারে না। কাজেই ওসব লাশের ছবি ওঠার সৌভাগ্য হয় না। ভাবতে ভাবতে সত্যি সত্যি বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেই মৃদু শব্দে রেজিস্ট্রার বাবু অবাক হয়ে বললেন, কি হলো? বললাম, ওই লাশটার কথা ভাবছিলাম। ভাববার কি আর অন্য বিষয় পেলেন না? বলে তিনি একটু হাসলেন। বিকেলে একটু গঙ্গার ধারে গিয়েছিলাম। গল্প করতে করতে রেজিস্ট্রার বাবুও বেরিয়ে এসেছিলেন। উনি সাধারণত বেরোন না, কখন মরা এসে পড়ে। তবু কাছে পিঠে যদি বেরোন, অফিস ঘরের দরজা খুলে রাখেন। ডোমকে বলে যান, কাছেই আছি, এক্ষুনি ফিরব। বললাম, এদিকে এলাম যখন, চলুন লাশটা দেখে আসি। দুজনে ঘাটের নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ালাম, কিন্তু লাশ নেই। লাশটা গেল কোথায়? কোথায় আর যাবে, ভেসে গেছে। ও কি এক জায়গায় থাকার? জিজ্ঞেস করলাম, কত দূর যেতে পারে? রেজিস্ট্রার বাবু হেসে উঠলেন। আপনি দেখছি লাশটার প্রেমে পড়ে গেছেন। লজ্জিত হয়ে বললাম, না না, তা নয়, আমার ইচ্ছে ছিল লাশটার একটা ছবি তুলব। লাশের ছবি তো তোলে পুলিশ, আপনি তুলে কি করবেন? বাড়িতে টাঙিয়ে রাখবেন? তাও তো কালই দেখলাম, পচে গলে ঢোল হয়ে গেছে, দুর্গন্ধে দাঁড়ানো যায় না। মৃতদেহের ছবি সাধারণ তুললেও লাশের ছবি তোলে পুলিশ। কিন্তু পুলিশও যদি ছবি না তোলে? এই উৎকট ভাবনায় সারা রাত ভালো করে ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো, আহা, বেচারির পরিচয় নেই বলে কেউ একটা ছবিও তুলবে না। পরের দিন সকালেও এই চিন্তাটা লেগেই রইল। নিজেই অবাক হয়ে গেলাম, এসব কি চিন্তা করছি, পাগল হয়ে গেলাম নাকি? রেজিস্ট্রার বাবু বললেন, কি এত ভাবছেন বলুন তো? কাল রাত্রেও বিড়বিড় করছিলেন। বললাম, ওই লাশটা আমাকে ছাড়বে না দেখছি। লাশ? হ্যাঁ। বলেই তখনই বেরিয়ে গেলাম। একটু পরে ফিরে এসে বললাম, লাশটা আবার ঘাটে ফিরেছে, এবার একেবারে শ্মশানের গায়ে। আবার কোথা থেকে এসে ফিরল? তা লাশ লাশ করে আপনি 2 দিন ধরে যা করছেন, ও আর আপনাকে ছাড়বে না। কথাটা নিতান্তই ঠাট্টা, তবু ঠাট্টা যে এতদূর সত্যি হয়ে দাঁড়াবে কে ভাবতে পেরেছিল? সেদিন সন্ধেবেলা থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। শ্মশানঘাট সুনসান। অন্যদিন যদিও বা 2-3টে মরা পড়ে, আজ কিন্তু একেবারেই নেই। বেশ রাতে চাপা গলায় হরিবোল দিয়ে একটা মরা এলো। সব যাত্রীদের একজনের হাতে লণ্ঠন। তাদের পায়ের অবস্থা দেখলেই বোঝা যায় বেশ দূরের কোনো গ্রাম থেকে আসছে। অফিস ঘরের সামনে মরা নামিয়ে
একটা ছাতা ধরে একজন বলল, ছবিওয়ালা বাবু আছেন? আছেন। আচ্ছা, বাবাকে কিছুক্ষণের জন্য আপনার রকে রাখতে পারি, নইলে বৃষ্টিতে? রেজিস্ট্রারবাবু বললেন, তা রাখুন। মৃতদেহটি উঠে এলো অফিস ঘরের রকে। আমি ফ্ল্যাশে ছবি তোলার জন্য প্রস্তুত হলাম। আকাশ কালো মেঘে ঢাকা। আবার ভারী বর্ষণ শুরু হলো বলে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ উত্তরের জানলা দিয়ে কি যেন চোখে পড়ল। বিদ্যুতের ক্ষণিক আলোয় দেখলাম একটা গরিলার মতো দেহ দুপাশে হাত দোলাতে দোলাতে অফিস ঘরের দিকে এগিয়ে আসছে। সারা গা আর ঝাঁকড়া চুল থেকে জল ঝরছে। আমি এতই বিহল হয়ে পড়েছিলাম যে কাউকে একটা কথা বলতে পারলাম না। কোনো রকমে ফ্ল্যাশে মৃতদেহের ছবি তুলে নিলাম। সে রাত্রে কেন জানি না শোবার আগে গঙ্গার ধারের জানলাটা বন্ধ করে রাখলাম। প্রিন্ট হয়ে এলে খাম থেকে কপিগুলো বের করতেই চমকে উঠলাম। এ আবার কি? মৃতের ছবিটা ভালোই উঠেছে, কিন্তু জানলায় ওটা কার মুখ? কি ভয়ঙ্কর, কি বিভৎস! গোটা শরীরটা ফোলা, একটা চোখ নেই, সেখানে একটা গর্ত, উঁচু উঁচু দাঁতগুলো বেরিয়ে এসেছে, যেন হাসছে। ভয়ে আর ঘেন্নায় ছবিটা মাটিতে ফেলে দিলাম। রেজিস্ট্রার বাবু বললেন, এটা তো সেই জলে ডোবা লাশটা। আপনি দিনরাত ওর কথা ভেবে ভেবে ওকে ডেকে এনেছেন, এখন কি করবেন? বললাম, কি করব মানে? এই ছবি পার্টিকে দেবেন নাকি? ওরে বাবা, মারতে আসবে? তাহলে আর একবার ছবি তুলে দেওয়ারও উপায় নেই। জ্যান্ত মানুষ হলে না হয় ফের ডেকে আনা যেত। আজই তো ডেলিভারি নিতে আসবে, পালানো ছাড়া উপায় নেই। পার্টিকে তো কিছু বলতে হবে। বলবো ছবিটা নষ্ট হয়ে গেছে। তা মানবে? ছবি তো নষ্ট হতে পারেই, টাকা ফেরত পেলে তবু খানিকটা সইবে। আমি তখনই অ্যাডভান্সের টাকা কটা রেজিস্ট্রার বাবুর কাছে রেখে তল্পিতল্পা নিয়ে বাড়ি ফিরে এলাম। স্ত্রীকে সত্যি কথা বললে ভয় পেয়ে যাবে, যা হোক কিছু একটা বানিয়ে বলতে হবে। শুনলেন লাশ, রচনা মানবেন্দ্র পাল, রেজিস্ট্রার বাবুর চরিত্রে অমিত, স্ত্রী পূজা, শ্মশানযাত্রী লোক সম্পদ এবং গল্প পাঠে আমি অতনু। এডিটিং, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো লাশ। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।